নমস্কার, আমি বিশ্বরূপ, আজ নিউ হেলথ বাংলাতে। আজকে আমরা একটা বিতর্কিত বিষয় আলোচনা করতে চাই। আপনারা ইতিমধ্যে সেই বিতর্কের কিছুটা আঁচ করতে পারছেন। বিতর্কটা তৈরি হয়েছে বেসিক্যালি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন কোভিড-19 ক্যান্ডিডেটের এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভালকে ঘিরে। ক্লিনিক্যাল মডে এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল, ঠিক এই পয়েন্টেই এই বিতর্কটা শুরু হয়েছে। বিজ্ঞানী মহল, ডাক্তার মহল সবটাই দুভাগে ভাগ হয়ে গেছে ওপিনিয়নে। আমারও নিজস্ব একটা ওপিনিয়ন আছে, আমি সেটা শেষে বলি। বেসিক্যালি কোভ্যাক্সিন ফেজ 3 ট্রায়াল স্টার্ট করেছিল নভেম্বর মাস থেকে। তো দুটো ডোজ এই ভ্যাকসিন ক্যান্ডিডেট ভারত বায়োটেক স্টার্ট করেছিল তাদের কোভ্যাক্সিন ক্যান্ডিডেট। তো দুটো ডোজ, এটা এক্সপেরিমেন্টাল প্রোটোকল, ইনভেস্টিগেশনাল প্রোটোকল। তারও একটা ইন্টারভ্যাল আছে, দুটো ডোজকে নিশ্চয়ই একসাথে দেওয়া হয় না। তো যাই হোক, নভেম্বরে স্টার্ট হলো। প্রথম দিনে নিশ্চয়ই 10,000 ভলেন্টিয়ারও একদিনে হয় না, তার জন্যও টাইম লাগে। অনেক ক্লিনিক্যাল সাইটে এগুলো হয়, বিভিন্ন সাইটে বিভিন্ন আজকে এখানে এক্স নাম্বার হচ্ছে, কালকে ওখানে ওয়াই নাম্বার হচ্ছে, এরকমভাবে হয়। তাহলে সবটাই একটা কি টাইম উইন্ডোতে হয়। তাই ডিসেম্বরে প্রায় 10,000 মানুষের ওপর এই কোভ্যাক্সিন ভ্যাকসিন ক্যান্ডিডেটটা দেওয়া হয়েছিল। হয়তো কোনো ক্ষেত্রে হয়তো সিঙ্গেল ডোজ দেওয়া হয়েছে, আবার কখনো কখনো হয়তো ডবল ডোজও দেওয়া হয়েছে। কিন্তু তার সেই ডেটাটা কিন্তু এখনো তাদের হাতে নেই, বা তারা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল রেগুলেটরি সংস্থাকে এখনো জমা দেয়নি। এটা জলের মতো সত্যি। ইতিমধ্যে তারা ফেজ 2 ডেটা পাবলিশ করেছে। ফেজ 2 মানে যেখানে ইমিউনোজেনিসিটি দেখা হয় আর সেফটিটা কনফার্ম করা হয়। ফেজ 1-এর কথা আপনারা জানেন, যেখানে সেফটিটা, ডোজিংটা দেখা হয়। তো এদিক দিয়ে কোনো ডাউট নেই যে এই যে ভারত বায়োটেক, এর ক্যাপাবিলিটিস নিয়ে কোনো ডাউট নেই। বহু ভ্যাকসিন এরা বাজারে নিয়ে এসছে আগে, এবং এটা একটা এদের এই ব্যবসা বা এই বায়োটেক কোম্পানির প্রসার শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই, গ্লোবালি এটা ছড়িয়ে আছে। বহু কান্ট্রিতে তাদের ভ্যাকসিন আছে, আদার ভ্যাকসিন যেগুলো তারা তৈরি করেছে সেগুলো আছে। সো তাদের একটা নাম আছে, সেদিক দিয়ে কোনো ডাউট নেই। এবং তারা যে ভ্যাকসিন ডেভেলপমেন্টে অগ্রণী ভূমিকা অনেক দিন আগে থেকে গ্রহণ করছে, সেদিক দিয়েও কোনো ডাউট নেই। কিন্তু বিজ্ঞানী মহল, ডক্টর মহল যে পয়েন্টের ওপর ডিবেট করছে, সেটাও ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু তাহলে সেটা যদি ফেলে দেওয়ার মতো না হয়, তাহলে রেগুলেটরি সংস্থা অ্যাপ্রুভ করলো কেন? রাইট, রেগুলেটরি সংস্থা 2019-এ একটা ক্লিনিক্যাল অ্যাক্ট করেছিল, যেখানে যদি ফেজ 2-তেও সেফটি বা এফিকেসি এবং প্রমিসিং কিছু ডেটা, প্রমিসিং বলতে যে তাদের সেফটি প্রোফাইল খুব ভালো, রাইট, অথবা ইমিউনোজেনিসিটি, যেটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেটা খুব ভালো, এবং অ্যান্টিবডি তৈরি হচ্ছে মানেই যে এফিসিয়েন্ট, সেটাকেই কিন্তু ফেজ 3-তে দেখা হয়, এফিকেসিটা দেখা হয়। তো ইমিউনোজেনিসিটি প্রোফাইল খুব ভালো। তো এইগুলো অনেক কিছু ক্লজ আছে, যে ক্লজগুলোতে ওরা পাস করে গেছে, যে তার ফলে ওরা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে। খুবই কমপ্লিকেটেড একটা ল্যাঙ্গুয়েজে পেয়েছে। ক্লিনিক্যাল মড কি ব্যাপারটা আবার কি হলো? ক্লিনিক্যাল ট্রায়াল তো চলছে, ফেজ 3 ট্রায়াল তো চলছে। ফেজ 3 ট্রায়াল তার ডেটা এখনো আসেনি। ডোজিং দেওয়া হয়েছে, কাউকে কাউকে দেওয়া হয়েছে সিঙ্গেল ডোজ, কাউকে কাউকে ডবল ডোজ দেওয়া হয়েছে।
তার ডেটা এখনো হাতে নেই। ক্লিনিক্যাল ট্রায়াল তো চলছে, রাইট? একটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল যেমন মডার্নার ক্ষেত্রে আমরা দেখেছি, ফাইজারের ক্ষেত্রে দেখেছি 30,000 40,000 হেলথি ভলেন্টিয়ারকে রেজিস্টার করা হয়েছিল, এবং সেখান থেকে একটা ডেটা তারা প্রকাশও করেছিল, এবং সেটাই আমরা জানি যে 94% কোথায় এফিকেসি দেখিয়েছে, কোথাও 95% এফিকেসি দেখিয়েছে। এগুলো আমরা জানি, কারণ সেই ডেটাটা তারা পাবলিশ করেছে এবং রেগুলেটরি সংস্থাকে দিয়েছে, তারপর তারা এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে। কিন্তু এক্ষেত্রে আমরা এফিকেসিটা জানি না, আমরা সবাই অ্যাজিউম করে নিচ্ছি যে ইমিউনোজেনিসিটি যখন আছে, অ্যান্টিবডি যখন তৈরি হচ্ছে, তাহলে ওটা আমাদের প্রিভেনশন দেবে। তাহলে এই অ্যাজামশনটা আমরা কিন্তু করে নিচ্ছি এই বেসিসের ওপর বেস করে যে ভারত বায়োটেক আগে 16টা ভ্যাকসিন তৈরি করেছে এবং এফিসিয়েন্ট, তাই এটাও কাজ করবে। এই জায়গাতেই বিজ্ঞান মহল দ্বিধা বিভক্ত। প্রত্যেকটা ডিজিজ ইন্ডিকেশন আলাদা, প্রত্যেকটা ভ্যাকসিন আলাদা, প্রত্যেকটা ভ্যাকসিনের ট্রায়াল আলাদা, প্রত্যেকটা ভ্যাকসিনের এফিকেসি আলাদা। তাহলে এক্ষেত্রে এফিকেসি ছাড়া সেটা কি যথেষ্ট যুক্তিসঙ্গত? এটাই হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। তো ঘটনা হচ্ছে যিনি ক্লিনিক্যাল ট্রায়াল মড যেটা বলতে চাইছে, এই ক্লিনিক্যাল ট্রায়াল মড মানে মিলিয়নস ডোজ যদি সাধারণ মানুষকে দেয়া হয়, তাহলে কি সবাই ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারে থাকছে? একটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করতে 30,000 40,000 50,000 20,000 ভলেন্টিয়ারকে রেজিস্টার্ড করা হয়, তাদের উপর ইনভেস্টিগেশনাল ভ্যাকসিন ক্যান্ডিডেটকে প্রয়োগ করে তার এফিকেসি টেস্ট করা হয়। তাহলে ইন ক্লিনিক্যাল মড মিলিয়নস মানুষকে কি ওই একইভাবে প্রযোজ্য? ক্লিনিক্যাল ট্রায়াল মডে তার প্রয়োগটা এইখানেই কিন্তু আমারও একটা কোশ্চেন, এথিক্যাল কোশ্চেন। আমি যে কোশ্চেনটা করেছি, ভারত বায়োটেকের যে ক্যাপাসিটি আছে, তাদের যে ক্রেডিট আছে এবং এই মানব সভ্যতায় তাদের মেডিকেল সায়েন্সে যে কন্ট্রিবিউশন আছে, সেটাকে স্বীকার করে নিয়ে আমার কোশ্চেন এথিক্যাল কোশ্চেন, যে ক্লিনিক্যাল ট্রায়াল মডে মিলিয়নস মানুষকে কি আমরা এক্ষুনি ইমিডিয়েটলি ভ্যাকসিনেশন করতে পারি কোনো রকম এফিকেসি না দেখে? 1 থেকে 2 মাস ওয়েট করলেই হয়তো একটা এন্টারিম ক্লিনিক্যাল ট্রায়াল ডেটা আসতে পারতো, কারণ অলরেডি তারা ডোজিং দিয়েছে, প্রায় হাজার হাজার মানুষকে সিঙ্গেল ডোজ দিয়েছে, বা কারো ডবল ডোজও হয়ে গেছে, তারা অবজারভেশনে আছে। সেই ডেটাটা তো মাসখানিকের মধ্যে বা মাস 2-এর মধ্যে র্যাপ আপ করে জমা করা যেত। তো জাস্ট এত বড় একটা প্রমিসিং একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট ফেজ 1 ফেজ 2 সাকসেসফুলি যে ক্যান্ডিডেটটা ওভারকাম করেছে, মানে ফেজ 1 থেকে ফেজ 2-তে গেছে, না ফেজ 2 থেকে ফেজ 3-তে চলছে, তো আমরা তো ধরেই রেখেছি ইট ইজ ভেরি প্রমিসিং, দ্যার ইজ নো ডাউট। সো আমাদের সেই ডেটাটা থাকলে কি হতো, আমাদের একটা ট্রাস্টেবিলিটিটা বাড়তো। এই যে কমপ্লিকেটেড একটা ল্যাঙ্গুয়েজ করে দিয়েছে ক্লিনিক্যাল মড, তার মানে কি সবাই এখন ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারেই? মিলিয়নস মানুষকে ক্লিনিক্যাল ট্রায়ালের আন্ডারে কি রাখা যায়? এটা কিন্তু সবচেয়ে বড় এথিক্যাল কোশ্চেন, এবং এই কোশ্চেনটাই আমার কোশ্চেন। আমি লাস্ট 2 দিন ধরে ফেসবুকে এটার উপর লিখছি, আমার নিজস্ব পার্সোনাল ফেসবুক পেজে। আমার কাছে এটাই কোশ্চেন, এথিক্যাল একটাই কোশ্চেন, ইটস ওকে প্রমিসিং এভরিথিং, আমরা অ্যাজিউম করে নিচ্ছি এটা কাজ করবে, কেন কাজ করবে না? ওর এতগুলো ভ্যাকসিন আগে ওরা বার করেছে, ওরা ওদের হাতের তৈরি, এটাও কাজ করবে, সব ধরে নিচ্ছি। কিন্তু ঘটনা হচ্ছে যে ক্লিনিক্যাল মডে আমরা কি মিলিয়নস মানুষকে এই ভ্যাকসিনটা রাইট নাও দিতে পারি? আমরা তো জাস্ট 2 মাস ওয়েট করতে পারতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানেই ট্রাস্টেবিলিটির জায়গাটা। সেই ট্রাস্টেবিলিটিটা কি জন্য আমরা ভ্যাকসিন বানাচ্ছি? প্রিভেনশন রোধ করার জন্য। প্রিভেনশন রোধ কখন করবে? যখন আপনি জানবেন এটার একটা এফিকেসি আছে, মানুষও সাহস পাবে।
যেমন মডার্নার ক্ষেত্রে হোক, ফাইজারের ক্ষেত্রে হোক, যে ডেটাটা তারা দিয়েছিল সেটাও তো 3 মাসের মধ্যে একটা ডেটা জমা দিয়েছিল, এবং ফেজ 3 ট্রায়ালটা তাদের এখনও চলছে। ফাইনাল ডেটা হয়তো ভবিষ্যতে আরও মডিফিকেশান চেঞ্জ হতে পারে, কারণ যখন অনেক নাম্বারটার ডেটা ইভ্যালুয়েশন হবে, এখন 95% দেখাচ্ছে, পরে হয়তো লিটল বিট চেঞ্জও হতে পারে। তো সেটা এখন যেটা জমা দিয়েছে, ইন্টারিম একটা ডেটা জমা দিয়েছে, তাহলে মানুষের মধ্যে একটা কনফিডেন্স আছে যে এটা এই অবধি দেখা হয়েছে, এখানে এত দেখা গেছে, রাইট? অ্যানালজিটা আনা যেতে পারে। কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে সেই রিসোর্সটা কিন্তু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে বিজ্ঞান মহল দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তো তাই একটা ট্রাস্টেবিলিটির একটা কোশ্চেন এসেছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ইস্যুটা রিজলভ হোক, এটাই চাইবো, কারণ এই প্যান্ডামিকের টাইমে উই নিড এফেক্টিভ ভ্যাকসিন। এফেক্টিভ ভ্যাকসিন কেন বলছি না? যেটা কাজ করবে, আমাদের প্রিভেনশনে সাহায্য করবে, মানুষকে হেল্প করবে। তাই এফিকেসি না থাকলে সেই ভ্যাকসিনের কি কোনো ভ্যালু আছে? বেসিক্যালি ইন বায়োলজিক্যাল সিস্টেম, আপনি কোনো একটা অ্যান্টিজেন লিভিং বা কোনো কিছু আমাদের শরীরে প্রবেশ করালে, বা কোনো বায়োলজিক্যাল সিস্টেমে প্রবেশ করালেই একটা অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি একটা তৈরি হয়, ইমিউনোজেনিক একটা রেসপন্স সবসময় গড়ে ওঠে। এখন কোশ্চেন হলো সেটা কতটা স্পেসিফিক, সেটা কি প্রিভেনশন রোধ করতে পারে, সেটার জন্যই ফেজ 3 ট্রায়াল। নাহলে ফেজ 3 ট্রায়ালটা রাখার দরকার কি আছে? 2019-এ যদি অ্যামেন্ডমেন্ট হয়ে যায় যে ফেজ 3 ট্রায়াল লাগবে না, তাহলে ফেজ 3 ট্রায়াল তো চ্যাপ্টার থেকে তুলে দিলেই হয়। তাহলে ফেজ 3 রাখার তো দরকার নেই। প্রত্যেকটা কোম্পানি একটা করে জিনিস বার করবে। আমরা কত এক্সপেরিমেন্ট করি, কত এক্সপেরিমেন্ট ফেল করে। আমরা তো অ্যানালজি টেনে একটা হাইপোথিসিস করি, কত এক্সপেরিমেন্ট ফেল করে। তাহলে প্রত্যেকটা কোম্পানি একটা করে জাস্ট একটা প্রোডাক্ট বানিয়ে দেবে, বলে দেবে ফেজ 1 ফেজ 2 সেফটি নাও, এটা প্রোডাক্ট না। সো সেইখানেই সায়েন্টিস্ট মহল কিন্তু আজকে দ্বিধাবিভস্ত, দুটো ভাগে ভাগ হয়ে গেছে ওপিনিয়নে। এবং অফকোর্স এটা একটা ওপিনিয়ন, প্রত্যেকের একটা ওপিনিয়ন আছে। সায়েন্টিস্ট যারা সায়েন্টিফিক ইভ্যালুয়েশন করার ক্যাপাসিটি আছে, দে হ্যাভ সাম ওপিনিয়ন, সায়েন্টিফিক ওপিনিয়ন। প্রত্যেকের পক্ষেই যুক্তি বিতর্ক আছে, এবং সেটা থাকবে যুক্তি বিতর্ক। এবার ঘটনা হচ্ছে আমরা কিভাবে নেব। ক্লিনিক্যাল মডে মিলিয়নস মানুষকে যদি কোভ্যাক্সিন নিতে হয়, সেটা ডিজাস্টার। আমাদের এত রাশ নেই। ইন এ 2 month উই ক্যানট ওয়েট। একটা বছরের উপর আমরা ওয়েট করেছি অলরেডি, আর 2 মাস। এই ডেটাটা দেখে নিলে আমার মনে হয় মানুষের ট্রাস্টেবিলিটি আসতো, আবার একটা ফেথ বা একটা কনফিডেন্স আসতো। এই কনফিডেন্সটা কিন্তু আমাদের খুব দরকার। আর ক্লিনিক্যাল মডে আমরা 30,000 40,000 মানুষকে যখন ভলেন্টিয়ার হিসেবে ফেজ 3 ট্রায়াল করা হয়, তাদেরকে অনেক অবজারভেশনে রাখা হয়, তাদের ইভ্যালুয়েশন করা হয়, তাদের হেলথ চেক আপ করা হয়। এই মিলিয়নস মানুষকে কি যদি মাস ভ্যাকসিনেশন প্রোগ্রামে ফেলা হয়, তাদের কি ফলো আপ করা হবে, তাদের হেলথ কন্ডিশনস কি মেজার করা হবে, তাদের সেটা কি একরকম ক্লিনিক্যাল ট্রায়ালে যেভাবে দেখা হয় সেরকম কি দেখা হবে? এটা একটা বিরাট কোশ্চেন। সেই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে? প্রত্যেকটা যাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদেরকে ফলো আপ করা, তাদের স্যাম্পেল ঘাঁটা, তাদের প্রত্যেক দিনের খোঁজ খবর রাখা, সেই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদের আছে? নেই। তো যাই হোক, এটাই আজকের আলোচনা ছিল, একটা বিতর্ক। সেই বিতর্কের সায়েন্টিফিক অপশানটা দিলাম। তো আমাদের 2টো ভ্যাকসিন ক্যান্ডিডেট এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়েছে। তার মধ্যে আপনারা জানেন যে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে সিরাম ইনস্টিটিউট ভারতের, কোভিশিল্ড, আর একটা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। তো ঘটনা হচ্ছে যে এখানে আপনি কোশ্চেন করছেন প্রতিভা দাস, কোন ভ্যাকসিন নেব। ঘটনা হচ্ছে অ্যাভেলেবিলিটি, আপনার কাছে যে অপশান আসবে, যেভাবে ডিস্ট্রিবিউশন হবে,
বিতর্ক থাকলেই তো সেটা স্টপ হয়ে যায়নি। উই ডোন্ট নো কোভ্যাক্সিনও আসবে, কোভিশিল্ডও আসবে, সিস্টেম যেভাবে সিস্টেমে আসা দরকার, যে ডিস্ট্রিবিউশন চেন তৈরি করবে গভর্নমেন্ট থেকে, সেই ডিস্ট্রিবিউশন চেনের আন্ডারে লটারির মতো যার কাছে যেটা আসবে আর কি। এরকম নয় যে একটা স্টেটে শুধু কোভ্যাক্সিন যাবে, একটা স্টেটে কোভিশিল্ড যাবে। তো ঘটনা হচ্ছে যে আমি এটা ঠিক বলতে পারবো না যে কোনটা নেবেন, কারণ এটা আমার বলাটা ঠিক না। তো আমি আপনাদের এনরিচ করলাম, সায়েন্টিফিক ইভ্যালুয়েশন করলাম, ডিসিশান আপনার, সম্পূর্ণ ডিসিশান আপনার। আমরা আরও 2 মাস ওয়েট করতে পারতাম, দ্যাট সবচেয়ে বেশি বেটার হতো। কিন্তু ঘটনা হচ্ছে ক্লজে আছে, ক্লজে পাস করে গেছে, রেগুলেটরি সংস্থা পাস করে গেছে। হয়তো 2 মাস ওয়েট করলে হয়তো সত্যি সত্যিই তার এফিকেসি আমরা পেতে পারতাম। মানে এরকম ডাউট নয়, ভারত বায়োটেকের উপর কিন্তু আমার ডাউট নেই, বা বিজ্ঞান মহলেরও কিন্তু ডাউট নেই। নোবডি ইজ ডাউটিং, বিকজ মানে তারা একটা বিশাল বড় একটা সংস্থা, একটা যারা বহু ভ্যাকসিন আগে বানিয়েছে, বহু ট্রায়াল করেছে। এরকম নয় যে এই ট্রায়ালটাই ওরা প্রথম করছে। সো রাসলি কোনো কিছু করাটা ঠিক না। মানে একটা আমি দেখলাম না একটা যে সেটা ইমিউনোজেনি যেটা তৈরি করলো সেটা আমাদের কোভিড-19 ভ্যাকসিনটাকে প্রতিহত করলো, তার উপর বিভিন্ন ধরনের স্টেটমেন্ট সেগুলোকে আরও বেশি কনফিউজ করে দিচ্ছে। এই যে মিউটেশনটা এখন নতুন স্ট্রেনের যেটা এসেছে, বা নতুন ভ্যারিয়েন্ট যেটাকে বলা হচ্ছে, ইংল্যান্ডে যেটা এসছে সেটা ভারতেও তো ছড়াচ্ছে। কলকাতাতেও দেখুন এখন 20-25টা নাম্বার হয়ে গেছে, ভারতের বিভিন্ন প্রান্তে হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে 1000 পৌঁছাতে দেরি হবে না, 1000 থেকে 2000ও হবে আগামী দিনে। তো ঘটনা হচ্ছে যে এই সংক্রমণটা কিন্তু দ্রুত ছড়িয়েই পড়ছে। যেমন সেপ্টেম্বরে ধরা পড়েছিল ব্রিটেনে প্রথম এই ভ্যারিয়েন্টটা, নতুন ভ্যারিয়েন্টটা। তারপর সেটা আজকে জানুয়ারিতে 60% টোটাল ইনফেকশন, মানে যাদের ঘটেছে পপুলেশনে 60% সেই নতুন ভ্যারিয়েন্টে চলে গেছে। তো তেমনি এখন কোশ্চেন হচ্ছে যে অনেকের সবচেয়ে বড় একটা কোশ্চেন হচ্ছে, তাহলে এই ভ্যাকসিনগুলো এখন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি এই নতুন ভ্যারিয়েন্টের উপর কাজ করবে? বিজ্ঞান মহল বলছে হ্যাঁ করবে, কোনো অসুবিধা হবে না। কারণ ভ্যাকসিনের যখন একটা মিউটেশন হয় বা একটা ক্লাস্টার অফ মিউটেশন হয়, সেটা খুবই মানে স্পাইক প্রোটিনের কোনো এক জায়গায় হলো, বা কোনো একটা ক্লাস্টারের কোনো এক পয়েন্টে হলো, কিন্তু ওভারঅল যে ব্রড স্পেকট্রাম যে একটা অ্যান্টিবডি তৈরি করবে তাদের বাইন্ডিংয়ের ক্ষেত্রে, নিউট্রালাইজিংয়ের ক্ষেত্রে, সেই ছোটো মানে কোনো একটা ক্লাস্টার পয়েন্টে কোনো একটা লোকাসে যে মিউটেশন, সেটা খুব একটা কি বলবো বাইন্ডিংকে বাধা দিতে পারবে না, এটাই এক্সপেক্টেড ব্রড স্পেকট্রামে। সেই কারণে বলছে যে এই মিউটেশন বা ভ্যারিয়েন্টগুলো খুব একটা প্রবলেম হবে না। তো সেটাই কিন্তু একটা আশা, যদিও হবে না এটাকে কনফার্ম করার জন্য ট্রায়ালের দরকার। মানে এখন যে ট্রায়াল চলছে সেই ট্রায়ালে তাদেরকে একটা স্ট্র্যাটিফিকেশান, একটা উইংস বার করতে হবে, যেখানে দেখতে হবে পরে যে এটা কোন ভ্যারিয়েন্ট, মানে জিনোমিক সিকোয়েন্স করতে হবে। তো সেই জিনোমিক সিকোয়েন্স করেও দেখতে হবে যে এইটাকেও প্রোটেকশান করছে কিনা, এদের এই জিনোমিক এরা এতে ইনফেক্টেড হয়েছে, ওই জিনোমিক সিকোয়েন্স ওখানে ইনফেক্টেড হয়েছে কিনা, মানে সেগুলো একটা স্টাডির আওতায় চলে আসবে আর কি আগামী দিনে। তো সেটা থেকে তখন যখন স্টাডির একটা কমপ্লিট হবে, ইটস নট টু আপনি আগামী দিনে 1 মাসের মধ্যে পাবেন রিপোর্ট, আরও 3 মাস 4 মাস অপেক্ষা করতে হবে। তখন হয়তো দেখবেন যে আবার এই ভ্যাকসিনেরই একটা রিপোর্ট আসছে, বিভিন্ন ভ্যাকসিন কোম্পানি যারা বার করছে তারা হয়তো এই স্টাডিটা করে দেখে নিচ্ছে যে হ্যাঁ কাজ করছে, তখন সেই রিপোর্টগুলো আবার আসবে। কিন্তু প্রত্যেকটা কোম্পানি কিন্তু এই স্ট্র্যাটিফিকেশান, এটাকে স্ট্র্যাটিফিকেশান বলে, যেমন বয়সের স্ট্র্যাটিফিকেশান করে ট্রায়াল হয়, তেমনি এখন এই যে ভ্যারিয়েন্টগুলো আসছে, এই ভ্যারিয়েন্টগুলো স্ট্র্যাটিফিকেশান করেও কিন্তু এই ট্রায়ালগুলোকে আগামী দিনের ডেটা ডেভেলপ করা হবে, মানে সেই ডেটাটাকে দেখা হবে। তার ফলে আগামী দিনের রিসার্চে এইগুলো জানা যাবে যে সত্যি এই যে মিউটেশন বা ভ্যারিয়েন্টের কথা বলা হচ্ছে, বা যে স্ট্রেনের কথা বলা হচ্ছে, এগুলো ব্রড স্পেকট্রামে কোনো একটা ভ্যাকসিন ক্যান্ডিডেট বা কোনো একটা ভ্যাকসিন, অ্যাপ্রুভ ভ্যাকসিন প্রিভেন্টিভ মেজার দেবে কিনা। এটা হচ্ছে আমার কথা। তো যাই হোক,
মামুন ভাদুরী, কিন্তু দুটো ভ্যাকসিনের একটা এজ লিমিট আছে তো। হ্যাঁ, প্রত্যেকটা ভ্যাকসিনই আই হোপ 18 থেকে এল্ডারলি মনে হচ্ছে। তবে কিডদের জন্য এখনো কিন্তু কোনো ট্রায়াল হয়নি, কোনো ভ্যাকসিন নেই। কোভ্যাক্সিন হয়তো কদিন আগে একটা টুইট করেছিল ইন ফিউচার তারা 2 বছর থেকে 15 বছর বয়স্ক কিড মানে বাচ্চা ছেলেদের একটা ট্রায়াল করবে আগামী দিনে। তো বাচ্চাদের ক্ষেত্রে ট্রায়ালটা তখনই হয় যখন সেটা অ্যাডাল্টদের ট্রায়ালটা হয়ে যায়, তারপরেই বাচ্চাদের ট্রায়াল সেই ক্যান্ডিডেটদের উপর স্টার্টিং হয়। তো বাচ্চাদের ট্রায়াল কিন্তু এখনো আসেনি, তাই এটা একটা এজ প্রত্যেকটা, যেমন স্ট্র্যাটিফিকেশন বলতে আমি বোঝালাম যে এজ ভেদে, বয়স ভেদে, মানে একটা ট্রায়াল চলছে ইনভেস্টিগেশনাল ক্যান্ডিডেট নিয়ে, সেখানে কি কন্ডিশন, মানে এত থেকে এত বছর বয়স হতে হবে সেটা কিন্তু থাকবে। তার মানে সেই বছরের উইন্ডোতে মানে সাবজেক্ট যাদের ভলেন্টিয়ার হবে তাদেরকে নিয়োগ করা হবে, ঠিক আছে। সেখানে কোনো নিশ্চয়ই টিন, যদি 18 থেকে কন্ডিশন থাকে 65, তাহলে সেখানে 65-র বেশিও নিয়োগ করা হবে না, 18-র নিচেও বয়স্কদের নিয়োগ করা হবে না, ঠিক 18 থেকে 65-র মধ্যে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু থাকে। আচ্ছা, আপনারা অনেক কোশ্চেন করেছেন, আমি একটুখানি দেখে নিই যে কোশ্চেনগুলো। সুখমিত্র খুব একটা দামি কথা বলেছে যে দাদা আমার তো মনে হয় ভ্যাকসিনের থেকে বেশি জরুরি মিটিং মিছিলে বন্ধ করে, আপনি কি বলেন দাদা? এক্স্যাক্টলি, আমরা এই সংক্রমণটা অজান্তে যে কিভাবে ছড়াচ্ছি আমি আপনাকে এই নিয়ে আগে একদিন মিটিংয়ে বলেছিলাম, ডিরেক্টলি বলেছিলাম যে এই যে সংক্রমণ বাড়ছে অথচ আমরা খেলছি, মস্তি করছি, সব করছি, রেকলেস জীবনযাপন করছি, মিটিং মিছিল করছি, সব কিছু করছি, মানে একদম টোটালি যেন ভারতবর্ষে করোনা নেই। ভারতবর্ষের যে মেজাজে ভারতবর্ষ চলছে, মানে ভারতবর্ষের জনগণ চলছে, যেন ভারতবর্ষে করোনা বলে কিছু নেই। করোনা যদি নাই থাকবে তাহলে এত ডেথ কোথা থেকে গেল? করোনা যদি নাই থাকবে তাহলে এত রেস্ট্রিকশন কেন আসছে? করোনা যদি নাই থাকবে, রাইট? কিন্তু ঘটনা হচ্ছে যে এইখানেই সমস্যাটা। কারণ 95% পিপুল বা 80%, 85% পিপুল তাদের কি হয়, খুব মাইল্ড সিমটম, যেমন নর্মাল জ্বর জ্বালা হয় সেরকম সিমটম, তো ওরা করোনা বলে তো ভাববেই না, ভাববে এমনি জ্বর হয়েছে। আর যাদের অ্যাসিমটোমেটিক, যারা কোনো সিমটমই আসে না, কবে করোনা হয়ে বেরিয়ে গেছে জানবে না। তার ফলে কি হচ্ছে, অর্ধেক মানুষ বুঝতেই পারছে না যে এটার একটা ইম্প্যাক্ট আমাদের সোসাইটিতে অলরেডি একটা বিশাল ইম্প্যাক্ট রেখে গেছে, বিশাল ইম্প্যাক্ট অলরেডি ফেলে দিয়েছে। এই পয়েন্টটা তারা বুঝতেই চায় না। আমি ভালো আছি, আমার হয়নি, এতেই আনন্দে আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে আর একজনের যে মারা গেছে, আর একজনের বাড়িতে যে এল্ডারলি আছে, তো উই হ্যাভ টু টেক কেয়ার ইচ আদার, এনে সোসাইটিতে বাস করি, সেই কনসেপ্টে আমাদের একটু সমস্যা আছে। তো সেই সমস্যা কিন্তু থাকবে। আমরা মানে কি বলবো, সমাজ গড়ে ওঠে বিশাল একটা ভ্যারিয়েশানে, বিশাল ভ্যারিয়েশন আছে সমাজের মানুষের মধ্যে, ভ্যারিয়েশন আছে। তার ফলে কি হচ্ছে, আমাদের এই সমস্যাটা থেকে যাচ্ছে। অপরকে কেয়ার নেওয়ার সেন্স, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, সেই জায়গাগুলোর এডুকেশনের রেসপেক্টে সমস্ত কিছু জায়গায় একটা কি বলবো, কেউ এখানে কেউ এখানে কেউ এখানে, মানে বিভিন্ন লেয়ারে। তো যাই হোক, এটা তো মানতেই হবে, বাট আমাদের যেটা করতে হবে, একটাই প্রোটোকল রয়েছে, যেটা বারবার বলি, আজও বলছি, যে মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, হ্যান্ড হাইজিন মেনটেন করুন। মেনলি ফিচার্স হচ্ছে আমাদের চোখ, নাক, মুখ, এই তিনটে জায়গাটাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। আর এক্সপোজার কমান, যেটুকুনি প্রয়োজন সেইটুকুনি করুন। প্রয়োজনের অতিরিক্ত কিন্তু এই সিচুয়েশনের জন্যে ভালো নয়। তার মানে কি এটা আপনাকে ভয় পেতে হবে? দেখুন, এতদিন যখন একটা বছর পার করেছেন, আপনি নিশ্চয়ই অনেক সাহস অর্জন করেছেন, সেই সাহসটা দিয়েই চলুন, সাহস হারাবেন না।
কিন্তু ঘটনা হচ্ছে যে প্রিভেন্টিভ মেজারটা কন্টিনিউ করুন। এখন এই ভ্যাকসিন সবে ইনভেস্টিগেশন অ্যাপ্রুভাল পেয়েছে, এমার্জেন্সি ইউজ হিসাবে অ্যাপ্রুভাল পেয়েছে, তার ডিস্ট্রিবিউশনও শুরু হবে, প্রথমে হেলথ কেয়ার কর্মীদের দেওয়া হবে। তো এটা আস্তে আস্তে আরও হয়তো সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছাতে আরও কিছুদিন টাইম লাগবে। তবে ইন দ্য মিন টাইমে এই যে বিতর্কটা সায়েন্টিফিক বিতর্ক যেটা কোভ্যাক্সিনকে ঘিরে উঠেছে, সেটাও হয়তো আগামী 2-3 মাসের মধ্যে সলভ হয়ে যাবে, যখন কোভ্যাক্সিন তাদের ক্লিনিক্যাল ডেটা, ফেজ 3 ক্লিনিক্যাল ডেটা আবার সাবমিট করবে বা পাবলিশ করবে। তখন হয়তো এই ট্রাস্টেবিলিটির জায়গাটা বা এই বিতর্কটা শেষ হবে। ভ্যাকসিন দুটো কেন, আরও অনেকগুলো ভ্যাকসিনের প্রয়োজন, কারণ আমাদের এই পপুলেশন, সেই পপুলেশনের ঘরে ঘরে পৌঁছাতে সবচেয়ে বড় কথা হচ্ছে যে যত ভ্যাকসিন আসবে প্রাইসটা কমাবে তখন কোম্পানি। সবাই তো বেচবে আলটিমেটলি, একটা যেখানে হোক বেচবে, গভর্নমেন্টকে বেচবে অথবা পাবলিককে বেচবে, রাইট? মিলিয়ন্স ডোজ। তো ঘটনা হচ্ছে যত ভ্যাকসিন আসবে প্রাইসটা কমবে, সাধারণ মানুষের আওতার মধ্যে আসবে। এখন একটা কোম্পানি যদি পায়, তাহলে সে তো প্রাইসটা তো যতটা কম হওয়া উচিত বা এক্সপেক্ট সাধারণ মানুষ করে ততটা তো হবে না। তো সেদিক দিয়েও কিন্তু আমাদের আরও তাকিয়ে থাকতে হবে আগামী দিনে আর কোন কোন ভ্যাকসিন আসছে। আরও কিছু ভ্যাকসিন ট্রায়াল ভারতে আছে, আমি একটা পরে ভিডিও করে আপনাদেরকে দেখাবো যে কোভ্যাক্সিন আর এটা ছাড়াও আরও কিন্তু কিছু ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, সেই যেগুলো কিন্তু কোথাও ফেজ 2তে ট্রায়ালে চলছে। বা যেমন স্পুতনিক ভি, রাশিয়ার এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা যেটা রাশিয়াতে ওই ফেজ 1 আর 2 এর পরই এমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল পেয়ে গিয়েছিল কোনো রকম ফেজ 3 ট্রায়াল ডাটা না করে, সেটা কিন্তু ভারতে তখন অ্যাপ্রুভাল দেয়নি। ভারতে কিন্তু এটা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে রাইট নাও। তো স্পুতনিক ভি, রাশিয়ার তৈরি ভ্যাকসিনটাও কিন্তু ভারতে বিভিন্ন স্টেটে এখন ফেজ 2, ফেজ 3 কম্বাইন্ড এটাকে বলা হয়, সেই ট্রায়ালটা কিন্তু চলছে। যেমন কলকাতাতেও চলছে, পিয়ারলেস হসপিটালে একটা সাইট হয়েছে স্পুতনিক ভি এর, ওটাকে বলে ক্লিনিক্যাল সাইট। তো আমাদের প্ল্যাটফর্মে এসেছিলেন ডক্টর সুব্রজ্যোতি ভৌমিক, উনি ক্লিনিক্যাল ডিরেক্টর পিয়ারলেস হসপিটালের। তো উনি মনে হয় এই প্রজেক্টটা লিড করছেন। তো যাই হোক, এইভাবে আমরা আগামী দিনে আরও ভ্যাকসিনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো যত ভ্যাকসিন আসবে আমাদের যা পপুলেশনে তাদের সকলের ক্ষেত্রেই শুভ। এবার ভ্যাকসিন কতদিন কাজ করবে সেটাও কিন্তু আগামী দিনের রিসার্চের একটা পার্ট, কতদিন আমাদের শরীরে কাজ করবে। কারণ বলছে রেগুলেটরি সংস্থারা, যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকেও ভ্যাকসিন নিতে হবে, মানে ভ্যাকসিন তাদেরও দরকার। তাহলে যারা ইনফেক্টেড হয়েছে তাদেরও ভ্যাকসিন দরকার, যারা ইনফেক্টেড হয়নি তাদেরও ভ্যাকসিন দরকার। তাহলে আবার ভবিষ্যতে ছেলেদেরও ভ্যাকসিন দরকার, ট্রায়াল যখন হবে তাহলে ছেলেদেরও ভ্যাকসিন দরকার, বাচ্চা ছেলে মেয়েদের। তখন 130 কোটি লোকের ভ্যাকসিন দরকার। সেই ভ্যাকসিনটা যদি বছরে 2বার নিতে হয়, তাহলে 260 কোটি ডোজ মানে আবার একটা ডবল ডোজ, তাহলে 260 কোটি আর 260 কোটি 520 কোটি সিঙ্গেল মানে ডোজের হিসেবে বলছি, সবাইকার ক্ষেত্রে মিলিয়ে মিশিয়ে আমি একটা নাম্বার আনার চেষ্টা করছি। যদি আমাদের ভারতে সর্বস্তরে ভ্যাকসিনটা ডিস্ট্রিবিউটেড হতে হয় আগামী দিনে, দুটো একজনকে একবারে দেওয়া হয়, মানে একটা সময় দেওয়া হয়। যদি বছরে তাকে 2বার নিতে হয়, তার মানে 4টে ডোজ টোটাল নিতে হচ্ছে। তাহলে আমাদের 520 কোটি ভায়াল, মানে ডোজ, সিঙ্গেল ডোজ ভায়াল লাগবে বিভিন্ন ভ্যাকসিন মিলিয়ে টোটাল। সেটা কিন্তু বিশাল বড় নাম্বার। ম্যানুফ্যাকচারিং বিশাল বড় চ্যালেঞ্জ। তো সেগুলো কোম্পানিরা ভাববে, নিশ্চয়ই তারা ওভারকাম করবে, বা দেখা যাক। তো ইমিডিয়েটলি তো স্টেজ বাই স্টেজ একটা আসছে, তার রিপোর্টও আসবে। যদি দেখা যায় যে একবার ভ্যাকসিন নিয়ে 1 বছর থেকে যাচ্ছে, পরের বছর নিতে হচ্ছে না, তাহলে তো দ্যাটস রিয়েলি গুড। এরকম অনেক ভ্যাকসিন আছে যেগুলো জীবনে একবার নিতে হয়। তবে এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে
প্রবাবিলিটিটা খুবই কম। যেগুলো খুব মিউটেটেড হয় এ ধরনের ভ্যাকসিন, যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, এদের কিন্তু বছরে একবার করে নিতে হয়। প্রচুর অন্য ধরনের ভ্যারিয়েশন, মানে ভ্যারিয়েন্ট এসে যায়, তার ফলে কিন্তু প্রতি বছরই ডোজ নিতে হয়। সেই জন্য কন্টিনিউয়াস একটা ডেভেলপমেন্ট এই ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে চলতে থাকে। তো সেক্ষেত্রে আমাদের এই কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে কি হবে, সেগুলো কিন্তু সবই এখনও হাইপোথিসিস পর্যায়ে আছে। হাইপোথিসিস মানে উই আর প্রেডিক্টিং। আমাদের হাতে কিন্তু এখনও কোনো এক্সপেরিমেন্টাল ডেটা নেই। আমাদের কাছে 3 মাস অবধি বা 4 মাস অবধি অ্যান্টিবডিটা স্থিতিশীল থাকছে বা গুড পরিমাণে থাকছে, যেটা প্রোটেকশান দিতে পারে, এরকম বিভিন্ন রিপোর্ট, রিসার্চ প্রকাশিত হয়েছে, যেটা আমি আগে অনেকবার বলেছি, বিভিন্ন ধরনের রিপোর্টের কথা। তো এখনও কিন্তু এই মুহূর্তে কেউই, মানে যারা ভ্যাকসিন নিয়ে আসছে তারাও বলতে পারবে না যে এটা কতদিন এফেক্টিভ থাকবে। এখন ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, সবাই এখন ফার্স্ট ডিস্ট্রিবিউশন এইভাবেই আছে। আবার 2-3 মাস যেতে দেন, 2-3 মাস যাওয়ার পর তখন যখন সেকেন্ড ডোজ, মানে সেকেন্ড ডিস্ট্রিবিউশন বা থার্ড ডিস্ট্রিবিউশনের কথা আসবে, তখন এইগুলো ক্লিয়ার হবে। তো মোটামুটি মানে যে সার্কামস্ট্যান্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেটা একটু জটিল, ওয়ান কাইন্ড অফ একটু জটিল, মানে সায়েন্সটা একটু জটিল, মানে সব কিছু ক্লিয়ার না। মানে বেসিক্যালি তো একদম নতুন বলছে, এটাকে নোবেল বলছে, রাইট? নোবেল কোভিড-19 বলছে। তো এটা একটু নতুন, সেই কারণে আমাদের সব কিছুই কিন্তু নতুন। সেই জন্য এক্সপেরিমেন্ট না হলে, ডেটা না এলে সেগুলো কিন্তু বলাটা ঠিক না। প্রেডিকশান করা, যেমন আমাদের হেলথ মিনিস্টার, একটা ভারতের হেলথ মিনিস্টার যেটা বলেছেন যে এই কোভ্যাক্সিনটা মিউটেটেড বা ভ্যারিয়েন্ট স্ট্রেনের ক্ষেত্রেও কাজ করবে। তো ঘটনা হলো, এটা একটা হাইপোথিসিস বলেছেন উনি, যেটা কোনো এক্সপেরিমেন্ট করে দেখেননি। উনি একটা হাইপোথিসিস বলেছেন যে উনি এটা ভাবছেন করবে, করার সম্ভাবনা আছে, আর করবে। এ দুটোর মধ্যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে। তাই আমরা যেটা করিনি, জানি না, সেটাকে সম্ভাবনা আছে বলে বলা উচিত সায়েন্টিফিক্যালি। মেবি আমরা বলি, তো আমরা কখনো বলি না যে ইট শুড বি, রাইট? ইট মে বি। তো যাই হোক, দেয়ার ইজ এ হিউজ আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম আছে আমাদের বিজ্ঞান মহলে, এক্সপ্লেনেশনের প্রবলেম আছে, জ্ঞানের প্রবলেম আছে, এডুকেশনেরও প্রবলেম আছে। সায়েন্টিস্ট হয়ে গেলে যে সব জানে তা না, তাদেরও এডুকেশনের প্রবলেম আছে। তো তার ফলে কি হয়, আমাদের যে মিডিয়াতে যে ইনপুটগুলো আসে, বড় বড় টিভি চ্যানেলেও দেখবেন অনেকজন অনেক ভুলভাল কথা বলে, অনেকজন খুব ভালো কথা বলে, আমি নিজে দেখেছি। এরকম না যে সবাই ভুলভাল বলে, অনেকজন কিন্তু আমি তো দেখি, যেহেতু আমি দেখি যে কে কী বলছে, মানে বলতে রং ডিরেকশানগুলো আমি দেখার চেষ্টা করি যে কীভাবে রং বলে। অনেকে রং বলে, তো মাঝে মাঝে চলে আসে। এই যেমন আজকে ফোন সার্চ করছিলাম, আমাদের সুখী মিত্রদি আমার নেটের, আমার ফেসবুক পার্সোনাল ফ্রেন্ডে আছে, তো উনি একটা 24 ঘন্টা না 18 ঘন্টা কি একটা প্রকাশ করেছে, আমি সেইটা দেখলাম। তো এরকম আর কি, আমার সামনে চলে এলে আমি হয়তো সেগুলো দেখি। তো যাই হোক, এটাই আজকের আপডেট। এই বিতর্কটাই আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করছি আপনাদেরকে কিছুটা এনরিচ করতে পারলাম। এই বিতর্কটার দুই সাইড, পজিটিভ, নেগেটিভ, হয়তো এইভাবেই আমরা আগামী দিনে আপনাদের কাছে বিভিন্ন রকম ইনফরমেশান নিয়ে আসবো, সায়েন্টিফিক্যালি আলোচনা করব, এভিডেন্স বেসড আলোচনা করব, লজিক বেসড আলোচনা করব। সেইটাই আমি করতে চাই, আর আমি বাড়াচ্ছি না। আপনারা সকলে ভালো থাকুন। আচ্ছা, আর একটা কোশ্চেন এসছে, আমি জাস্ট দেখে নিই। ও সরি, রিনা বাসু মালিক বলেছেন কলকাতার মাস্ক পরা অনেকে ছেড়ে দিয়েছে। আমি তো একটু আগে সেই পয়েন্টটাই বললাম যে ভারতবর্ষে যেন মনে হয় যেন করোনা বলে কিছু নাই। তাহলে করোনা যদি না থাকতো, তাহলে 300 যখন ইনফেকশন হয়েছিল তখন লকডাউন হলো কেন 1.5 মাস 2 মাস ধরে? সো হিপোক্রেসি বলতে বোঝায় যে কি করছি, কি বলছি আর কি করছি দুটো সম্পূর্ণ আলাদা।
ঠিক আছে, তাহলে আজকে আসি। সকলে ভালো থাকবেন। নমস্কার।